নিউ ইয়র্ক বিমানবন্দর ঘটনায় তোলপাড়। জাতীয় সংসদ নির্বাচনে আলোচনায় আসন ভাগাভাগি। জাতিসংঘ সদর দপ্তরের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। পেছালো চাকসু নির্বাচন। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? খবর সংযোগে পলিটিক্স অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছে আমি কাজল হায়দার, আমি কাউসার খোকন। আজকে আপনারা জানেন যে আমরা বিগত দিনের এবং আজকের দিনের কিছু উল্লেখযোগ্য দেশের এবং দেশের বাইরের বাংলাদেশ রিলেটেড ঘটনা নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করি। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা অনুষ্ঠানটা পছন্দ করছেন, আমাদের কমেন্টে জানাচ্ছেন অনেক, এই জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আচ্ছা কাজল ভাই, আমরা তো এই সারা দেশে আলোচনা হচ্ছে বা বিশ্বজাতে যে নিউ ইয়র্কে যে ডিম চোরা হয়েছে, তো ডিমের ডজন জানি কত এখন? 40-50 বাংলাদেশে 150-40 এরকমই। কিন্তু আপনি যে আক্তার হোসেনের পিঠে যে ডিমটা মারা হয়েছে, ডিম কিন্তু অনেক বড় ছিল। আমি প্রথমে ভেবেছিলাম এটা উটের ডিম। এটা সাধারণত যেহেতু বাংলাদেশি ডিম না, নিউ ইয়র্কের ডিম একটু বড় হয়ে পারে। যাই হোক, এখন এই ডিম কাণ্ড নিয়ে সারা দেশে বিক্ষোভ, দেশের বাইরেও অনেক তোলপাড় চলতেছে। তো আপনি হয়তো অনেক নিউজটা দেখেছেন বা কভার করেছেন। তো এরপরে মানে আর রিয়াকশনগুলো যদি একটু আমাদের বলতেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। যেটা হচ্ছে, আমি যদি আপনাদের কি পয়েন্টগুলো বলি তাহলে হচ্ছে, আপনার নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের বিক্ষোভের মুখে বিএনপি ও এনসিপি নেতা, অন্তর্বর্তী সরকারের দুঃখ প্রকাশ, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন, যার উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে। এখন ঘটনাটা একটু সংক্ষেপে আমি বলি, তাহলে রিলেট করতে আপনার সুবিধা হবে, দর্শকদের সুবিধা হবে। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার এবার নিউ ইয়র্কের সফরসঙ্গী হয়েছিলেন রাজনৈতিক 4টি দলের নেতা, হ্যাঁ উচ্চ পর্যায়ে। এনসিপি তার মধ্যে 2জন ছিল, বিএনপিরও 2জন এবং একজন জামাতের। তো আপনার যখন তারা অ্যারাইভ করে বিমানবন্দরে, তখন প্রধান উপদেষ্টাকে আলাদা একটা গেট থেকে নিয়ে যাওয়া হয়। তখনও কিন্তু আওয়ামী লীগ এবং সমমনা দলরা কিন্তু স্লোগান দিচ্ছিল যে দেশ বিরোধী, জামাত ইসলামের লোক হচ্ছে ডক্টর ইউনূস এভাবে বলে। তারপরে যেটা ঘটনা ঘটে, 4 নম্বর গেট থেকে আপনার বিএনপি, জামাত এবং এনসিপি নেতারা এবং বাকি সফরসঙ্গী, আপনার প্রেস সেক্রেটারি এবং আরও যারা ছিলেন সরকারি উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তারা বারো ছিলেন সাধারণ যাত্রীদের সাথে। বিপত্তিটা ঘটে সেখানে। এখানে আগে থেকে ওতপাতা অবস্থায় ছিল আপনার সাবেক সরকারের আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মীরা। তারা আপনার বিএনপি বলতেছেন এটা পূর্ব প্রস্তুতি ছিল। তারা তো বলেই দিয়েছিল যে যেখানে ইউনূস সেখানে প্রতিহত করবে তারা, প্রতিবাদ করবে তারা। এবং আমি তো বললাম, যখন প্রধান উপদেষ্টা বের হয়ে যায় তখন বাংলাদেশের দুশ্মন, তারপরে ইউনূসকে জামাত শিবিরের নেতা, এভাবে বিভিন্ন স্লোগান তারা দিতে থাকে। আর বিএনপির নেতাদের, জামাতের নেতাদের পিছনেই ছিল আপনার এনসিপির আক্তার হোসেন এবং তাসনিম জারা। এরা পিছনে পিছনে যাচ্ছিল। এখন এখানে একটা পলিটিক্স হয়েছে। পলিটিক্স কি হয়েছে জানেন? আমি মেহমান হয়ে গিয়েছি প্রধান উপদেষ্টার সঙ্গে। এখন আপনার উপরে যদি কোনো হামলা আসে, আমার সাথে যদি লোক থাকে, আমার উচিত আপনাকে প্রোটেক্ট করা। এখানে হয়েছে কি, যখন বিএনপি নেতাদের গালাগালি করা হচ্ছে, আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করা হলো এবং অকাত্য ভাষায় কিন্তু তাসনিম জারাকে গালাগালি করা হচ্ছে। আমাদের অনুষ্ঠানে শালীনতার জন্য আমরা এই গালিগালাজটা দেখাবো না বা শোনাবো না। যেমন যেগুলো বলা হচ্ছে সেগুলো হচ্ছে জুলাই সন্ত্রাসী, 71-এর রাজাকারের পোষ্যপুত্র ইত্যাদি কটূক্তি করে এবং বিএনপি এনসিপি দৃশ্যটা অনেকটা ঘাবড়ে যায় হঠাৎ করে বাইরের দেশে। তারা ভেবেছিল শুধুমাত্র প্রধান উপদেষ্টার উপরে এগুলা প্রতিবাদ হবে, কিন্তু তাদের ঘাড়ে যখন তাদের কয়েক ফুট দূরে ছিল জামাত নেতা মোহাম্মদ তাহের, তাকে রিসিভ করার জন্য 30-35 জন জামাতের কর্মী বা নেতা ওই দেশের নিউ ইয়র্কের নেতারা আসছিল। তারা জামাত নেতাকে সেভ করে স্লোগান দিতে দিতে বীর দর্পে বের হয়ে গেছে। কিন্তু তাদের সামনেই ওই যে আমি বললাম, আমরা সফরসঙ্গী, আমি বের হয়ে গেলাম, কিন্তু আমার সফরসঙ্গী বিপদে পড়লো। ওনারা যদি ওখানে থেকে প্রোটেস্ট করতেন তাহলে কিন্তু এই ঘটনাটা, জামাতের এরা আশঙ্কা করছে বা ওদের পূর্ব প্রস্তুতি নিয়ে তারা ধারণা করেছিল যে এরকম কিছু ঘটতে পারে। তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে কাজল ভাই, তাহলে বিএনপি এনসিপি নেতারা কি ছিল না? কিন্তু তারা মনে করে নাই এরকম কিছু একটা হবে। আচ্ছা, তারপরে এরা কিন্তু মির্জা ফখরুল, তারপর মনে করেন প্রেস সেক্রেটারি, এবং এরা কিন্তু থামে নেই। আর আপনার যেটা হয়েছে এরপরে
আপনার সরকারিভাবে আপনার কালকে সরকার অন্তর্বর্তী সরকার একটা নোট দিয়েছে রাতের বেলা, এটা আপনার বিবৃতি দিয়েছে, এটা আপনারা দেখেছেন। তারপরে বাংলা মোটরে এনসিপির প্রতিবাদ জানানো হয়েছে এবং আরেকটা মজার দৃশ্য হয়েছে, এটা আপনি জানেন। মজা ঠিক না, এগুলো পলিটিক্সের একটা অংশ। শাহবাগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবয়বে মানে ছবিতে ডিম নিক্ষেপ করা হয়েছে, মানে ডিমের দাম আরো বাড়িয়ে দিল আর কি। এই ধরনের কর্ম কালকে ঢাকা শহর কিন্তু এই নিয়ে পুরো উত্তপ্ত ছিল। এদিকে আপনার বাম দলের জুনায়েদ সাকি থেকে শুরু করে গণসংহতির নেতারা, বাম দলের নেতারা, বিএনপি তো স্টেটমেন্ট দিয়েছেই, সরকারের বিভিন্ন পর্যায়ের লোকজন, অনেকে আবার এটা অন্তর্বর্তী সরকারের কিছুটা ব্যর্থতা দেখছে, তাদের পূর্ব প্রস্তুতি ছিল না, যেখানে আওয়ামী লীগ আগে থেকে বলে দিছিল যে আমরা প্রতিহত করব। রাজধানীর বাইরে কিছু ঘটেছে কি? ছোটখাটো কিছু বিক্ষোভ টিক্ষোভ হয়েছে। এরপরে তো আপনারা জানেন, আমরা গতকাল প্রোগ্রামে বলেছি যে আক্তার হোসেন তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছে, তাসনিম জারাও কথা বলেছে, এদিক থেকে আবার সার্জিস হাসনাত অনেক কথা বলেছে। ঘটনা হচ্ছে আপনার আওয়ামী লীগের টার্গেট মূলত এনসিপিটাই ছিল। জামাতকে নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু জামাতের লোকবল ওখানে বেশি ছিল বলে ওই দিকটা আর আওয়ামী লীগের নেতা কর্মীরা ওখানে যায়নি। এগুলো আসলে বাঙালিদের ভাবমূর্তি নষ্ট করে, এটা আমরা আগেও দেখেছি, পূর্বেও দেখেছি। তখন সাবেক প্রধানমন্ত্রী যখন বিদেশ সফরে যেতেন তখন কালো পতাকা নিদর্শনে, কিন্তু এবার একটু বাড়াবাড়িটা বেশি পর্যায়ে হয়ে গেছে। আপনার আমাদের সবার মনে রাখা দরকার, আমরা পৃথিবীর যে কর্নারে যাই না কেন আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। কারণ হচ্ছে তখনই দেখা যায় যে ও বাংলাদেশের মানুষ ভদ্র, বাংলাদেশের মানুষ এই উগ্র আচরণ করে। কারণ সিলেটে যিনি ধরা পড়েছিলেন পরে ছেড়ে দেওয়া হয়েছে তাকে, এছাড়া যে আওয়ামী লীগ এটা তো বাঙালি, এবং যারা আক্রান্ত হয়েছে তারাও বাঙালি। তা আমার মনে হয় যে দেশের জিনিস দেশে রাখা ভালো। হ্যাঁ, দেশের একটা হয় কি স্বামী স্ত্রী ঝগড়া বা পরিবারের মধ্যে ঝগড়া, পরিবারের মধ্যে মিটমাট হওয়া ভালো, চার দেয়ালের বাইরে যাওয়া উচিত না। চার দেয়ালের বাইরে কি হবে, তখন কানা ঘষাটা বেশি হবে, ও বলে ও ঘরের মানুষজন ই করে বদনাম হবে। ঠিক একইভাবে দেশের সমস্যা, দেশের বিক্ষোভ দেশে রাখা উচিত। বহির্বিশ্বে এগুলা তাদের উপরে চাপ পড়ে বেশি, যারা প্রবাসী বাঙালিরা থাকে, যারা রেমিটেন্স যোদ্ধা, তাদের উপরে কিন্তু চাপটা বেশি পড়ে। এটা অনেকে উস্কিয়ে দিবে, কিন্তু আপনার সেই উস্কানিতে সাড়া দেওয়া উচিত না। দেশের জিনিস দেশের মধ্যে রাখা ভালো। কাসর ভাই, আপনি জানেন যে কালকে বাংলাদেশে আরেকটা বড় খবর ছিল, তোলপাড় করে দেওয়ার মতো খবর ছিল, সেটা বিএনপি জামাত রিলেটেড। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতীয় গণমাধ্যম এই সময়কে একটা সাক্ষাৎকার বলেন বা তাদের সাথে কথা বলেছেন, সেখানে কিছু কথা লিক আউট হয়েছে এবং এইটা নিয়ে জামাত রিয়াকশন জানিয়েছে। ফখরুল তার নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আসলে ঘটনাটা কি হয়েছে একটু দর্শকদের যদি আপনি। হ্যাঁ কাজল ভাই, এটা সারা দেশ এবং আপনার পার্শ্ববর্তী দেশ ভারতেও অনেক আলোচনা হচ্ছে বিষয়টা নিয়ে। আপনারা জানেন যে ফেব্রুয়ারি নির্বাচনকে ঘিরে সব দলের প্রস্তুতি চলছে, হ্যাঁ কথা চলছে, আসন নিয়ে কথাবার্তা চলতেছে। তো এই রিসেন্ট যেটা হচ্ছে জামাত পিআর পদ্ধতি সহ কয়েকটি দাবিতে অবস্থান নিয়েছে। কারণ হচ্ছে বিএনপি জামাতের মধ্যে যে মতবিরোধ দেখা দিয়েছে 5 আগস্টের পর থেকে। 5 আগস্ট পর থেকে। এর আগে তো একসাথে তারা আন্দোলন করেছে শুধু সব সময়। আপনি 15 বছর বললেন, 17 বছর বললেন, তারা একসাথেই কাজ করেছে, আন্দোলন করেছে। তা এই যে তারা এই যে তাদের দ্বিমতের কারণে তারা এখন রাজপথে ঘুরেছে জামাত 5 দফা দাবিতে আরো কিছু সমমনা দলকে নিয়ে সঙ্গে নিয়ে তারা এখন বিরোধ কর্মসূচির নেপথ্যে কারণ হচ্ছে আসন ভাগাভাগি নিয়ে। এই মানে নির্বাচনের আগে আসন ভাগাভাগি। এখনো কথা হচ্ছে ভারতীয় একটা গণমাধ্যম এই সময় একটা ওইখানে সংবাদ প্রকাশ করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা সাক্ষাৎকার ঘিরে। তো ওইখানে ওই গণমাধ্যম যেটা জানিয়েছে তার সাক্ষাৎকারে জামাতে ইসলামের বিএনপির কাছে নাকি 30টি আসন চেয়েছিল। মানে সেক্রেটারি জেনারেল মিয়া পারওয়ালের কথা বলছেন আপনি, গোলাম পারওয়ার। হ্যাঁ, ওনার সাথে মির্জা ফখরুলের একটা বৈঠক হয়েছে। তো সেইখানে বিএনপি দিতে রাজি হন নাই। এটা হলো এদের এই সময়ের প্রকাশিত সাক্ষাৎকারে বলা আর কি। তো দলটি আরো আসন চাই, 30টি বেশি। তো এই নিয়ে মানে এই তোলপাড় চলতেছে সারা বাংলাদেশ বলেন আর ইয়েতে বলেন। তখন এটাকে
জামাতের আন্দোলনের বিএনপির কৌশল হিসেবে উল্লেখ করেছেন ওই সাক্ষাৎকারে। জামাত তাদের কাছে 30টা আসন চেয়েছে, বিএনপি দিতে রাজি হয় নাই। এই নিয়ে দর কষাকষি এবং চাপ সৃষ্টি ফলে বিএনপির বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হয়েছে। আপনার এই সময় ভারতের যে গণমাধ্যম তারা কিন্তু এই রিপোর্টটি সরাননি। তারা বলছেন আমাদের কাছে এর প্রমাণ আছে, উনি আমাদের সাথে কথা বলেছেন। এই বিষয়ে ফখরুল কিছু বলেছেন? ফখরুল এই বিষয়ে বলতেছে যে এটা অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপূর্ণ একটা, এটা তিনি আখ্যা দিয়ে জামাতের প্রতিনিধিদের নিন্দা জানিয়েছেন। আর এই সময়কে নিয়ে ফখরুল কি বলেছেন? এই সময়কে নিয়ে তো তিনি বলেন যে এটা আমি বলিনি, মানে সাক্ষাৎকার জাস্ট একটা ফর্মাল একটা কথাবার্তা হয়েছে, তার কথা টুইস্ট করা হয়েছে, এই ধরনের কথা হয়েছে। এদিকে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন এটা আমার বিশ্বাস হয় না, ফখরুল সাহেব এটা বলতে পারে না, একজন প্রবীণ বিজ্ঞ রাজনীতিবিদ এটা বলতে পারে না। আমরা যে 30টি আসন চেয়েছি সেটার প্রমাণ দেখাইতে হবে। এটা হচ্ছে আপনার জামাতের আমিরের কথা। তাহলে আপনার কথা আমি বুঝতে পারতেছি। তারপরে যে আমি তো এক হাতে তালি মারতে পারবো না, দুইটা হাত লাগবে। তার মানে নিশ্চয়ই কোনো কথাবার্তা হয়েছে। কিন্তু আপনার এই যে এনি কিন্তু বাংলাদেশে কোনো সংবাদ মাধ্যমে কোনো রিপোর্ট আসে নাই যে মিয়া পারোয়ারের সাথে মির্জা ফখরুলের আসন ভাগাভাগি বা অন্য কোনো কিছু নিয়ে আলাপ আলোচনা আছে, বা আমরা কোনো মাঝে মাঝে দেখি না ফোন আলাপ ফাঁস হয়ে যায়, এই ধরনের তো কোনো আপনার চোখে পড়েছে? ফোন আলাপ ফাঁস আমরা এই প্রথম এই সময়ের প্রতিবেদনে এটা, এবং এই সময় তারা এতটাই কনফিডেন্স যে তারা তাদের ওয়েবসাইট থেকে নিউজটা সরায়নি। তারা বলছে আমার কাছে রেকর্ড আছে, উনি এই কথা বলেছেন। এখন এইসব ব্যাপারে হয় কি, পার্শ্ববর্তী দেশ ভারত এমনিতেই আমাদের উপরে অনেক বিষয় আক্রোশ, বিশেষ করে তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওখানে আশ্রয় নেওয়ার পর থেকে আওয়ামী লীগ এখানে কোনো কার্যক্রম নাই, তারা মোটামুটি বাংলাদেশকে অন্যভাবে এখন দেখা শুরু করেছে। এই সময় কি আপনার মনে হয় যে একটা বৃহৎ রাজনৈতিক দলের মহাসচিবের উচিত হয়েছে ভারতীয় কোনো গণমাধ্যমের সাথে কথা বলার? আমার মতে উচিত হয়নি, কারণ এটা এই মুহূর্তে এই যে এইভাবে কথা বলাটা কোনো দলেরই উচিত না। আপনি যখন একটা দলের উচ্চ পর্যায়ের একজন কর্মকর্তা হন বা একটা পদধারী হন, পদবলে হন, আপনি একটা চেয়ার ওন করতেছেন, আপনাকে কথাবার্তা খুব সাবধানে বলতে হবে। আপনি কার সাথে কথা বলতেছেন, আপনি কাদের সাথে দেখা করছেন, আপনি কি বিষয়ে কথা বলতেছেন, এইগুলো নিয়ে দেশে অন্য কোনো মেসেজ যায় কিনা, বহির্বিশ্বে অন্য কোনো মেসেজ যায় কিনা, বা দেশে কোনো অস্থিরতার সৃষ্টি হয় কিনা, এটা আপনাকে ভাবতে হবে। কারণ আপনাদের প্রত্যেকটা কথাই কোট করা হচ্ছে, হেডিং হচ্ছে, কারণ আপনারা তো সাধারণ জনগণ না যে অনেক কিছু বলতে পারেন। তাহলে আপনাকে মেপে ধীরে চিন্তা ভাবনা করেই কথা বলতে হবে। এখন তো আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিউ ইয়র্কে আছেন, জাতিসংঘ দপ্তরের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, আমরা যেটাকে সাইডলাইন বৈঠক বলি, অনেকের সাথে দেখা করেছেন। উনি আর কি কর্মসূচির মধ্যে ছিলেন? আচ্ছা, বর্তমানে আপনি যেটা বলেছেন 80তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে তিনি একাধিক বৈঠক করেছেন এবং সাবেক এবং বর্তমান অনেক দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে উনি কথা বলেছেন। তার মধ্যে ছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উরুগুয়ের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী তাদের সাথে বৈঠক করেছেন। এবং মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ে পাঠানো এই তথ্যে আমরা সেটা জানতে পেরেছি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান করার পর ডক্টর ইউনূস অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনিও আলবেনিজের সঙ্গে সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। হয় কি, এইসব জাতিসংঘ তো অনেক সারা বিশ্বের সব দেশের রাষ্ট্রনায়ক যে সম্মেলনে সবাই যোগ দেয়, সবার সাথে দেখা হয় এবং এখানে অনেক ধরনের কথাবার্তা হয়, ইনভেস্টমেন্টের কথা হয়, সমস্যার কথা বলা হয়, বিভিন্ন কালচারের আদান প্রদানের। তো এইরই অঙ্গ হিসাবে উনি বিভিন্ন জনের সাথে কথা বলেছেন। এগুলো কিন্তু অফিসিয়ালি না, অনেক কিছু অফিসিয়ালি, অনেক কিছু আনঅফিসিয়ালি। আপনি একটা দেশের রাষ্ট্রপ্রধান, আমার সাথে দেখা হলো, নিশ্চয়ই আমি মুখ গুমরা করে থাকবো না। আমি চাইবো যে আপনার সাথে একটা সাক্ষাৎ গ্রহণ করুক, বাংলাদেশে ইনভেস্ট আসুক, আপনি আপনার কি কথা থাকতে পারে আমাকে বলতে পারেন। সেই ধরনের রুটিন ওয়ার্কগুলো করছে। তারপরে ডক্টর ইউনূস ফেব্রুয়ারির প্রথম দিকে নির্ধারিত দেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার জন্য তার সরকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তাদের কাছে। তিনি আশা প্রকাশ করেন নির্বাচন প্রক্রিয়া অখণ্ডতা নিশ্চিত করতে আন্তর্জাতিক পর্যবেক্ষণ উপস্থিত। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, উনি যে আপনার নেদারল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, স্পেন, তাও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে আপনারা পর্যবেক্ষক পাঠান, এই নির্বাচনটা স্বচ্ছ হবে
কারণ আগে নির্বাচনে পর্যবেক্ষণ করতে যে বিদেশি ডেলিগেটের রাষ্ট্র, তাদের নিয়ে অনেক ধরনের কথা হয়েছে, তাদেরকে বলা হয়েছে, সমালোচনা হয়েছে, তাদেরকে বলা হতো যে তাদেরকে উপঢৌকন দিয়ে আনা হয়েছে সরকারের পক্ষে কথা বলার জন্য, সরকার মানে কি ক্ষমতাসীনদের কথা বলার জন্য। তো উনি এই আহ্বানটা জানিয়েছেন। এছাড়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ বাংলাদেশি প্রবাসী সম্প্রদায়ের অবদানকে গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। তার নিজ নির্বাচনী এলাকায় বাংলাদেশের অভিবাসীর গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে অস্ট্রেলিয়া যে আপনার প্রধানমন্ত্রী, ওনার এলাকায় প্রবাসী বাংলাদেশি অনেক আছে এবং তার পক্ষে ভোটের সময় কাজ করেছে এবং তাদের অবদান কথা স্বীকার করেন, এটা একটা প্লাস পয়েন্ট। পরে ডাক্তার ইউনূস যেভাবে বলছেন, রানী ম্যাক্সিমামের সাথে, নেদারল্যান্ডের ম্যাক্সিমামের সাথে দেখা করেন। উন্নয়নের জন্য অন্তর্ভুক্তি অর্থায়নের জন্য জাতিসংঘ মহাসচিবের বিশেষ অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালনে তিনি করেন। আলোচনায় বিশ্বব্যাপী বিশেষ করে গ্লোবাল সাউথের স্বাস্থ্য বীমা সম্প্রসারণের উপর আলোকপাত করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেসব বিষয়ে আপনার কাজ কর্মকাণ্ড করেন প্রধান উপদেষ্টা হওয়ার আগে, অর্থনীতি বলেন, স্বাস্থ্য বলেন, বিভিন্ন এনজিওর সাথে, সেইগুলোই উনি মূলত আলোচনা করেছেন। এবং এসব আলোচনায় রোহিঙ্গা সংকট, তারপর বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের ইনভেস্টমেন্ট, বাংলাদেশের নির্বাচনটা কি প্রক্রিয়ায় হবে, কারা কারা অংশগ্রহণ করছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন আছে, তারপরে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে এই সরকার চলে যাবে, টোটালি এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। এবং আপনি জানেন 26 তারিখে প্রধান উপদেষ্টা জাতিসংঘ পরিষদে ভাষণ দিবেন এবং 2রা অক্টোবর উনি দেশে ফিরবেন। আমরা ধারণা করতে পারি এই যে সফর একটা আমাদের জন্য মঙ্গল বয়ে আনবেন, সফলটি ব্যাপক অর্জন থাকবে, আমরা সেটাই আশা করছি একজন বাঙালি হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে। কাসর ভাই, আপনি একটু সংক্ষেপে বলেন তো, ডাকসু নির্বাচন হয়ে গেল, জাকসু নির্বাচন হয়ে গেল, দুইটাতে বাংলাদেশ ছাত্র শিবির ভূমিধস জয় পেয়েছে। এরপরে রাজশাহী রাকসু নির্বাচন, এরপরে চাকসু নির্বাচন হওয়ার কথা ছিল। আমরা যতটুকু জানি যে রাকসু নির্বাচন পেছানো হয়েছে, সেটা অক্টোবরের 16 তারিখে। এখন চাকসু নিয়ে আপনার কাছে কি আপডেট আছে? চাকসু গতকালও একই অবস্থায়, চাকসু নির্বাচন পিছিয়ে। আচ্ছা, নির্বাচন পেছানো ধুম। হ্যাঁ, এখন হচ্ছে তারা কারণ হিসেবে দেখিয়েছেন আপনার ওই যে দুর্গাপূজা। হ্যাঁ, দুর্গাপূজা উপলক্ষে আপনার স্টুডেন্টরা তো ছুটিতে থাকবে, তখন নির্বাচনী প্রচারণার ব্যাঘাত, মানে কম সময় পাবে, নির্বাচন প্রচারণার সময় সেটা কম পাবে। এজন্য তারা প্রার্থীদের আবেদনে হোক আর তারা কর্তৃপক্ষ নির্বাচন কমিশন ভাবলো যে নির্বাচনটা পেছানো যেতে পারে। ওখানে কি রাকসুর মতো কোনো গন্ডগোল বা কোনো, না, এই পর্যন্ত কোনো খবর আসে নাই। তা এটা আপনার 15 অক্টোবর। আচ্ছা, 15 অক্টোবর হচ্ছে আপনার চাকসু নির্বাচন, আর রাকসু নির্বাচন 16 অক্টোবর। চাকসু নির্বাচনটা ছিল 12 অক্টোবর, সেটাকে পিছিয়ে 15 অক্টোবর নেওয়া হয়েছে। আচ্ছা, শুধুমাত্র দুর্গাপূজার কারণে। আচ্ছা, যাক, এখানে কোনো আপনার অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি বলে এটা স্বস্তির বিষয়। দর্শক, এতক্ষণ খবর সংযোগের পলিটিক্স অনুষ্ঠানে সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আপনারা আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল নতুন কোনো ঘটনা নিয়ে আমরা দুজন হাজির হয়ে যাব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।